সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসতেন এবং আজকেও তিনি চমৎকারভাবে বক্তব্য দিয়েছে। এখানে নাসির সাহেব এসেছেন, উনিও একজন সাবেক ভিসি। আনোয়ারুল্লাহ সাহেব আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি এবং তিনি একজন কূটনীতিকও বটে। আমরা এই আয়োজনে আমরা অনুভব করেছি যে কথাটি বারবার উঠে এসেছে, হানিফ খান সাহেবের, ক্রান্ত এবং নাসির সাহেবের অনেকের কথাই, যে আমরা আমাদের সাংবাদিকরা ওই লাইনচ্যুত ট্রেনের মতো পড়ে গিয়েছিলাম, যার জন্য এই যে বলি যে আজকাল পত্রিকায় একটি কথা উঠে এসেছে যে একটি জাহাজ আসছে, আসতেই পারে, এটাকে নিয়ে ভুয়া বড় করে নিউজ করে যে একটা জাহাজ আসছে, আসতেই পারে। এই শত শত মানে জাহাজ ভারতের শত শত হাজার হাজার ট্রাক আমাদের দেশে ঢুকেছে, ট্রেন ঢুকেছে, এগুলো নিয়ে কেউ কখনো কথা বলেনি। পাকিস্তান থেকে আসছে, আমি দেখেছি যে সেখানকার রাষ্ট্রপতি জাতিসংঘের যে স্পিচ নিয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখেছে, ভারতের কাউকে তো আমরা দেখিনি। আমরা ইউনূস সাহেবের একটি কথা ভালো লেগেছে, উনি মাঝে মাঝেই বলে যে দাড়ি টুপি দেখলে আমরা জামাত যত না বলি, মুসলমান। আমরা এই এরকম কিছু বিষয় আছে যে তাদেরকে অন্যভাবে দেখি, এটা ঠিক না। এখন ভারত থেকে আসতেছে, এখনো আসতেছে, এই যে 4 কোটি ডিম, আজকেও আছে 3 লক্ষ ডিম, এটাও তো আসতেছে। এটা একটু সহজ পন্থা, এই জন্য আসছে। কিন্তু বাণিজ্য তো তারা একা না, এখন পাকিস্তান, মিশর, অন্যান্য দেশ তারাও কিন্তু ওই চিপা বাসায় করেছে, তারাও এখন 50,000 টন চাল দিচ্ছে। ব্যবসা কিন্তু তাদের টার্গেট, মূল টার্গেট আমাদের এখানে। আমেরিকার যেমন যেন তারা নড়তে পারে না, তাদের টার্গেট ভারতের মার্কেট। ওখানে যদি কোকা কোলা একটা এক একজনে খায়, তাহলে 100 কোটি কোকা কোলা ডেলি বিক্রি হবে। এটা তো আমেরিকার স্বার্থ। এরকম ভারতেরও আছে। ওই মাইনগা চিপায় ইউনূস সাহেব ফেলাই দিচ্ছে ভারতকে, এখন দেখবে যে বাণিজ্য আসবে, শেখ হাসিনাকেও ফেরত দিবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারও হবে। এগুলো সব মিলায় আমরা সাংবাদিকরা যারা আছি, আমি মনে করি ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে কাজ করলে আমরা সেই সময়টা করতে পারি নাই। নাসির সাহেব সুন্দর বলেন, হানিফ সাহেব বলেন, এক একজনকে এক এক দিন আমি মনে করি একটা বক্তৃতা মালায় এক একজনকে আনা উচিত। তাদের যে হেকমা, আমি বলবো এখানে হানিফ সাহেব শব্দটা বুঝবেন, এই বিজ্ঞতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো লিখিত পরিত জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহ প্রদত্ত যে হেকমা, হ্যাঁ, তার জন্য কিন্তু এই বিজ্ঞতা, প্রাজ্ঞতা আমাদের এখানে অনেকেরই। সেই মনির সাহেব থেকে নাসির সাহেব, আনোয়ারুল্লাহ সাহেবের কথা শুনবো, হানিফ সাহেব, সবার ওনারও আমি আগে বক্তৃতা শুনেছি। এই হেকমার অধিকারী সবাই, সবারকে মঙ্গল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথি বলবেন, তারপরে কয়েকটি ক্রেস্ট আছে, আপনাদের হাতে হাতে যাব। সবাইকে যখন তিনারা ফেরত হোটেল এবং সেখানে সঠিক হয়, সেটা গুরুত্ব অনেক বেশি হবে। সংবাদ যদি আপনি ফেরত দিতে না পারেন, পাঠক যদি আপনার থেকে সংবাদ যদি না পায়, তাহলে এই সাংবাদিকতার পত্রিকা আর কেউ কথা শুনতে চায় না। আপনারা দেখেন এক সময় সকালবেলা ঘুরতে পৌঁছে মানুষ পত্রিকা পড়বার জন্য বিপুল হয়ে থাকতেন, আর এখন কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ যখন প্রকাশ হয় না, সাংবাদিক এবং পুলিশ যখন এক হয়ে অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, এবং সেটাকে ধামাচাপা দিয়ে রাখে, বস্তুনিষ্ঠ সংবাদকে তিনি পান না, তখন কিন্তু তিনি আর পড়েন না। আমি আশা করব এখন সময় এসেছে সরকারের। আপনারা যেটা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যেটি সংস্কার হয়েছে, আপনাদের সংস্কার হওয়ার প্রয়োজন। দেখেন আপনাদের মাঝে আজকে অনেকে লুকিয়ে আছে, আজকে অনেকে আত্মগোপনে আছে। আপনারা যেন আত্মগোপন যেতে না হয়, আপনারা যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে জনরঞ্জিততা এবং কাঙ্ক্ষিত পাঠকদের মাঝে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদটি প্রেরণ করেন। সেজন্য আপনাদেরকে আমি
ঐক্য, দ্বিতীয় হচ্ছে আগামী বাংলাদেশ। ঐক্য সম্পর্কে পবিত্র কুরআনে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে ফরজ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঐক্য ছাড়া ইসলাম পালন করাও সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়ে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ঐক্যবদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসলো, সে যেন তার গলদেশ থেকে ইসলামের রশিটি খুলে ফেললো, অর্থাৎ সে যেন আর মুসলমান থাকলো না। এটি ইসলামের ক্ষেত্রে যেমন সত্য, ঠিক তেমনি ভাবে সকল পেশার ক্ষেত্রেও সত্য। সাংবাদিকরা যখন ঐক্যতার এই নীতি লঙ্ঘন করে নিজেদেরকে নানা দলীয় পরিচয়ে পরিচিত করা শুরু করেছে, দলীয় তোষামোদী শুরু করেছে, তখন এই সাংবাদিকদের মর্যাদা ভুল লুণ্ঠিত হয়েছে এবং তারা নানা ক্ষেত্রে পদদলিত, অপমানিত, অপদস্থ হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগেছে। আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই চেতনার ভিত্তিতে বাংলাদেশের 50 জন সাংবাদিকের কার্ড প্রথম ধাপে বাতিল করা হয়েছে। এটি আমাদের জন্য দৃষ্টান্ত যে ভবিষ্যতে কেউ কোনোদিন আর কোন ফ্যাসিবাদের তোষামোদী দালালি করবে না, তাহলে জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সাংবাদিকরা নিজেদের মর্যাদা রক্ষার জন্য নিজেরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যের কোনো বিকল্প নেই। জাতির বিবেক আগেই বলা হয়েছে, এবং আমি মনে করি জাতির বিবেকের সাথে সাংবাদিকরা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অফ এ সোসাইটি। যে কোনো জিনিসের চেক অ্যান্ড ব্যালেন্স। আপনারা যদি একটা নৌকা চলে, নৌকা কিন্তু হাল থাকে, হালটা হলো সাংবাদিকরা। সরকার যা করে সাংবাদিকরা বলবে যে আপনি ডাইনে যাচ্ছেন একটু বেশি, বামে যান, অথবা ডাইনে যান, অথবা সোজা যান, ঠিকই আছে। এটা বলার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের, এবং এটা একটা পবিত্র কর্তব্য সাংবাদিকতা। আমরা we all must respect the journalism profession. জার্নালিজম, সাংবাদিকতা না থাকলে, সাংবাদিক না থাকলে, সংবাদপত্র না থাকলে, অথবা সোশ্যাল মিডিয়া বলেন, মানুষ কিন্তু স্বৈরাচারণ খুব তাড়াতাড়ি হয় বিভিন্ন দেশে। সাংবাদিকরা আছে বলেই আমরা এই সংবাদগুলো পাই, এখনো আমরা পাই। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা সেটা সোশ্যাল মিডিয়া থেকে নিতে হয়। আজ আমাদের যেসব সাংবাদিকরা বিতাড়িত হয়ে বিভিন্ন দেশে এক্সাইল আছে, সেই সব সাংবাদিকের সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশে 15 বছর ধরে আমরা সংবাদ গ্রহণ করি। বাংলাদেশের কোনো মিডিয়ার এই অনুষ্ঠানে একটা ব্যতিক্রম আমি দেখলাম যে আজকের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। আমি বহু অনুষ্ঠানের মধ্যে আমাদের যুক্ত হয়েছে, এই ধরনের বালক বালিকাকে আমি সবাই উপস্থিত হতে দেখিনি। এটা আমার কাছে একটা ব্যতিক্রম মনে হচ্ছে। আপনাদের অনুমতি দিয়ে আমি ওদের সাথে কথা বলি। আচ্ছা, আমার মনে হয় শীতের কাজ শেষ, সাইন থাকলে বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং তার বরণ করেন। তো সেই শিক্ষা কমিশন প্রায় 3 মাস ধরে ডেলিভারেশন হয়েছিল। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই কমিটির সদস্য ছিলেন। আমি তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য, সেই হিসাবে আমিও সেই কমিশনের সদস্য। এবং উচ্চশিক্ষার যে সাব কমিটি, আমি সেই সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এবং তখন অনেক ভালো আমরা সুপারিশ করেছি যে আমাদের শিক্ষা নীতি কি হওয়া উচিত, নৈতিক শিক্ষা কিভাবে দেওয়া যায়, একমুখী শিক্ষা ব্যবস্থা করা যায়, কর্মমুখী শিক্ষা, গণমুখী শিক্ষা ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এটা আমরা আমাদের সুপারিশ সেই যে কমিশনের রিপোর্ট সরকার প্রধানকে আমরা দিয়েছিলাম। কিন্তু আফসোসের বিষয়, সেই শিক্ষা কমিশনে
একটা সুপারিশ আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আপনারা শুধু অবাক হবেন। আমি এর পরেও আরো একটা শিক্ষা কমিশনে ছিলাম, সেখানেও ঠিক এই ধরনের সুপারিশ ছিল যে কি করে আমরা দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে পারি, কিভাবে আমরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ সৃষ্টি করতে পারি, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, যারা নিজের স্বার্থ চরিতার্থের জন্য কাজ করবে না, এই ধরনের শিক্ষায় শিক্ষিত করা, নৈতিক শিক্ষা দেওয়া। যে আমরা যেটা বলি নৈতিক শিক্ষা, আমরা ছোটবেলায় আমাদের স্কুলে শিখিয়েছি যে সদা সত্য কথা বলিলে, মিথ্যা বলা